নমস্কার বন্ধুরা, রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ এসআই পরীক্ষাটি হলো তার 3/12/2024-এর সেকেন্ড শিফটের সবকটি ম্যাথের কোশ্চেন এই ভিডিওতে সমাধান করে দেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এটি তোমাদের আপকামিং এক্সামগুলির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে। এটি আমাদের ম্যাথের 5 নম্বর শিফটের সমাধান চলছে। এর আগে আমি যে 4টে শিফটের সমাধান করে দিয়েছি তার প্লেলিস্টের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। ঠিক আছে, আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। তো চলো শুরু করছি। দেখো, আমাদের 1 নম্বর প্রশ্ন, ম্যাথের প্রশ্ন। এখানে কোনটা সঠিক অ্যান্সার সেটা আমি হাইড করে দিয়েছি, যাতে তোমরা প্র্যাকটিসের মতো করে কোশ্চেনগুলি সলভ করতে পারো। সবার প্রথমে ভিডিওটিকে পজ করে নিয়ে নিজেরা কোশ্চেনটিকে সমাধান করবে, তারপরে আমার সলিউশন দেখে নেবে। ঠিক আছে, প্রশ্নটিতে বলেছে এক্স এর সর্বনিম্ন মান নির্ণয় করুন যাতে 8 অঙ্কের সংখ্যা এতকে 8 দ্বারা বিভাজ্য হয়। তো এখানে 8 দ্বারা বিভাজ্য হবে এক্স এর কোন মানের জন্য? তো 4টে অপশন এখানে দেখতে পাচ্ছ, 1, 3, 5 না 2, এক্স এর মান কি হবে? তো 8 দ্বারা বিভাজ্য তো নিয়ম কি? যে কোনো সংখ্যার শেষের 3টে অঙ্ক, ঠিক আছে, কোনো সংখ্যার শেষের 3টে অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। তো সবার ফার্স্টে এক্স এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে 116 হয়ে যাবে। ঠিক আছে, তো 116 কি 8 দিয়ে বিভাজ্য? 8 একে 8, 8 আছে কত? 11, 3 এ 6 36, বিভাজ্য না, তাই না? তার মানে 116 হচ্ছে না। এবার 3 বসালে 316, 8 দিয়ে করলে তোমার 4 7 28, 3 এ 6 36, তাও হচ্ছে না, তাই না? এবার 5 বসালে দেখো, 5 যদি বসাই তাহলে 6টা 48, তাও সেই 36 বেরাচ্ছে, হচ্ছে না। তাহলে এবার 2 বসালে আমাদের মিলে যাবে, কারণ বাকি 3টে যখন হয়নি এটাই হয়ে যাবে। দেখো 8 দিয়ে করলে 8 দুগুণি 16, 16 আর কাছে 16 আছে কত হলে 21 হবে, 5 হলে 5 এ 6 56, 7 8 56, তার মানে 2 আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, দেখো এখানে অপশন 4এরটাই অ্যান্সার দেওয়া রয়েছে, 2। ক্লিয়ার? চলো কোশ্চেনের আনসার বের করে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ঠিক আছে, কোনটা আনসার হচ্ছে তোমাদের। এবার দেখো বলেছে সেলের সময় রাঘব 25% ছাড়ে 28 টাকা মুদ্রিত মূল্যের একটি নোটবুক এবং 16% ছাড়ে 75 টাকা মুদ্রিত মূল্যের একটি কলম কিনেছিলেন। সেলের ফলে তিনি কত টাকা সঞ্চয় করেছিলেন? তো 28 টাকার যদি 25% ছাড় হয়, 25% মানে 1/4, তাহলে 28 গুণ 1/4 মানে 7 টাকা ছাড় হয়েছে, 4 7 28, তাই না? তো 7 টাকা ছাড় হয়েছে। এবার 16% ছাড়ে 75 টাকা মুদ্রিত মূল্যের। তো আমরা 16 গুণ 75/100 করবো, তো তাই না? বা 16/100 বা 75/100 একই ব্যাপার, কারণ নিচেই তো 100 লিখছি আমি। তো এটা কত হয়ে যায়? 3/4 হয়ে যায়। তো 4 4 এ 16, তো 3 4 এ 12 হয়ে যাবে। অর্থাৎ 75-এর 16% বা 16-র 75%, দুটোই যাই করি না কেন সেম জিনিস, তাহলে কত? সেটা 12। তাহলে 12 আর 7 যোগ করলে হয়ে যাবে 19। ঠিক আছে, তাহলে কত টাকা সাশ্রয় করেছে? 19 টাকা সাশ্রয় করেছে। ঠিক আছে, চলো নেক্সট। দেখো ভিডিওটিতে সবাই লাইক করে দেবে। সবাই লাইক করলে আমার ক্লাস করাতে মোটিভেশন পাই আমি। আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে ক্লাসগুলি। ঠিক আছে, দেখো 3 নম্বর প্রশ্ন বলেছে আমার ছোট ভাই একটি মুড়ি নিয়ে খেলছে যার ক্ষেত্রফল, এই দেখো সরি মুড়ি বলে দিচ্ছি, ঘুড়ি নিয়ে খেলছে যার ক্ষেত্রফল 15 বর্গ সেমি এবং এর কর্ণের সমষ্টি 11 সেমি হলে সেন্টিমিটারে এর কর্ণগুলি নির্ণয় করুন। তো একটা ঘুড়ি নিয়ে খেলছে, তাই না? তো আমরা জানি কি ঘুড়িটা কিরকম হয়, এরকম হয়। তাহলে এই যে ঘুড়ি, এর কর্ণ, এই একটা কর্ণ, এই একটা কর্ণ, ঘুড়ির যে ক্ষেত্রফল সেটা কি হয়? হাফ ইন্টু d1 ইন্টু d2, মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের যে ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ঘুড়ির ক্ষেত্রেও একই হয়, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, তাহলে এখানে এটাই আমাদের কত বলে দিয়েছে? 15 বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে 2টাকে ওপাশে নিয়ে গেলে আমাদের কত হয়ে যাবে? 15 গুণ 2 কত? 30 হয়ে গেল। ঠিক আছে, আর বলেছে কর্ণের সমষ্টি, মানে d1 প্লাস d2 কত বলেছে? 11। তাহলে দেখো d1 ইন্টু d2 30 আর d1 প্লাস d2 11। তো আমরা এখানে বীজগণিতের সূত্র দিয়েও বার করতে পারি, অথবা স্বাভাবিকভাবে যদি দেখি আমরা 30কে এমনভাবে গুণাকারে ভাঙাবো যাতে যোগ করলে 11 পাওয়া যায়। তো আমরা জানি 5 6 30, আর 5 আর 6 যোগ করলেই কত হয়? 11 হয়। ঠিক আছে,
আর 5 গুণ 6 করলেই কত হয়? 30 হয়, তাই না? তাহলে আমাদের কর্ণ দুটো কি হয়ে যাবে? কর্ণগুলি হয়ে যাবে 5 এবং 6, অপশন 2 এরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে আমাদের 4 নম্বর প্রশ্ন বলেছে সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ট্রেন একই দিকে 101 কিমি প্রতি ঘন্টা এবং 71 কিমি প্রতি ঘন্টা বেগে সমান্তরাল লাইনে চলছে। দ্রুতগামী ট্রেনটি ধীরগতির ট্রেনটিকে 18 সেকেন্ডে অতিক্রম করে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য নির্ণয় করুন। এখানে দেখো একই দিকে চলছে, যখন একই দিকে যায় তখন আপেক্ষিক বেগ কি হয়? মাইনাস হয়। তো এই দুটোর বিয়োগফল কি হবে? 101 থেকে 71 যদি আমি বিয়োগ করি তাহলে হয়ে যাবে কত? 30। ঠিক আছে, তো আপেক্ষিক বেগ হলো 30 কিমি প্রতি ঘন্টা। তাহলে 30 কিমি প্রতি ঘন্টা এটাকে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যাব 5/18 দিয়ে গুণ করে। এবার 1 সেকেন্ডে যাচ্ছে এত মিটার, আমাদের যাচ্ছে কত সময়? 18 সেকেন্ড। তো 18 সেকেন্ডে কত মিটার যাবে? আমরা 18 গুণ করলেই বেরিয়ে যাবে, তাই না? বেগকে আমরা সময় দিয়ে গুণ করলেই দূরত্ব বেরিয়ে যাবে। তো এত মিটার যাচ্ছে আমাদের হলো 18 সেকেন্ডে এই পুরোটা। এবার 18 সেকেন্ডে যেটা যাচ্ছে সেটা কি? সেটা হলো দুটো ট্রেনের মোট দৈর্ঘ্য, কারণ একটা ট্রেন আর একটা ট্রেনকে অতিক্রম করছে। যখন অতিক্রম করে তখন তারা উভয়ের মোট দৈর্ঘ্য অতিক্রম করে। ঠিক আছে, তাহলে এই দুটো ট্রেনের মোট দৈর্ঘ্য এটা চেয়েছে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য। তো একটা ট্রেনের বের করার জন্য এই পুরোটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা যে কোনো এক জায়গায় নিচে 2 লিখে দিলেই হলো। তো কাটাকাটি করব, 18 18 2 দিয়ে কাটলাম, 15 দুগুণি 30, 5 15 75 মিটার। ঠিক আছে, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 75 মিটার। নেক্সট, এইবারে দেখো এটা আমাদের 5 নম্বর প্রশ্ন। বলেছে একটি সংখ্যা যখন 50% বৃদ্ধি পায় তখন সেটি 3960 হয়, সংখ্যাটি নির্ণয় করুন। তো 50% মানে 1/2, তাহলে 2 1 বাড়ছে 3 হচ্ছে, সেটাই বলেছে 3960। চেয়েছে সংখ্যাটি কত? তো সংখ্যাটি কত? নিচেরটা 2, তাহলে 3 দিয়ে কাটবো, 3 তারা 39, 3 কুড়ি 60, 132 দুগুণি হয়ে যাবে 264, তারপর 0। ঠিক আছে, 2640 অ্যান্সার। নেক্সট, আচ্ছা এবারে আমাদের 6 নম্বর প্রশ্ন। বলেছে সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ট্রেন একই দিকে 76 কিমি প্রতি ঘন্টা এবং 67 কিমি প্রতি ঘন্টা বেগে সমান্তরাল লাইনে চলছে, একই দিকে চলছে। ঠিক আছে, এবার সেই আগের কোশ্চেনটার মতো দ্রুতগামী ট্রেনটি ধীরগতির ট্রেনটিকে 56 সেকেন্ডে অতিক্রম করে। তো এখান থেকে সবার আগে আমরা কি করব? আপেক্ষিক বেগ বের করে নেব। যেহেতু একই দিকে যাচ্ছে আপেক্ষিক বেগ মাইনাস হবে। তো 7 আছে কত? 16 হবে 9। তো আমাদের 9 কিমি প্রতি ঘন্টা হচ্ছে আপেক্ষিক বেগ। ঠিক আছে, তাহলে 9 কিমি প্রতি ঘন্টা আপেক্ষিক বেগ, এটাকে আমরা মিটার প্রতি সেকেন্ডে নিয়ে যাব 5/18 দিয়ে গুণ করে। এবার 1 সেকেন্ডে যাচ্ছে এত মিটার, 56 সেকেন্ডে কত মিটার যাবে? বেরিয়ে যাবে। চেয়েছে প্রতিটি ট্রেন, এখানে এইটা কি? দুটো ট্রেনের মোট দৈর্ঘ্য, তো প্রতিটির জন্য 2 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, তো 9 দুগুণি 18, 2 দুগুণি 4, 4 দিয়ে 4 14 56, 5 14 70 মিটার আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা নেক্সট আমাদের এটা, চলো আর একটু জুম করে নিই এটাকে। 7 নম্বর প্রশ্ন বলেছে এত এর মান নির্ণয় করো। এটার মান নির্ণয় করতে হবে। তো একটা জিনিস মনে রাখবে, যখন আমাদের বেস সমান হয় আমরা যদি ভাগ করি, ভাগের সময় পাওয়ার কি হয়? বিয়োগ হয়। ঠিক আছে, আর যখন গুণ করি গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 50, সবগুলোরই বেস 50 রয়েছে, তাহলে পাওয়ারে -3 ভাগ রয়েছে তাই এটা বিয়োগ হবে, তো বিয়োগ 15। এবার দেখো গুণ রয়েছে তাই এটা যোগ হবে। তো এর আগে যদি একটা যোগ দেই, তো যোগ দিলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, অর্থাৎ সেই -18ই লিখবো আমি। ঠিক আছে, যোগ করছি এইটার সাথে এই 18 -18 যোগ করছি, তো -18 যোগ করা মানে কত? প্লাসে মাইনাসে মাইনাস, সেই -18ই হচ্ছে, মানে 18 বিয়োগ করা, তাই না? তো এবার এটা সমাধান করলে কত হয়ে যাবে? দেখো 15 3 18, 18 দুগুণি 36, তো 50-এর পাওয়ারে -36, অপশন 1 এরটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। আচ্ছা এইবারে দেখো আমাদের 8 নম্বর প্রশ্ন। বলেছে নিধি বার্ষিক দেয় 15% চক্রবৃদ্ধি সুদের হারে 9600 বিনিয়োগ করেছেন। n বছর পর যদি সে সুদ এবং আসল মিলিয়ে এত টাকা পায় তাহলে n এর মান কত? তো এই প্যাটার্নটাও খুব ইম্পর্টেন্ট প্যাটার্ন, কারণ এটা বারবার রিপিট হয়েছে, তাই না? তো 15% চক্রবৃদ্ধি সুদের হারে, তো এই কোশ্চেন আমরা কি করব? সবার ফার্স্টে শতাংশটাকে ভগ্নাংশ নিয়ে নেব। 15% মানে 3/20,
ঠিক আছে, তাহলে 20 টাকা বিনিয়োগ করলে তাতে 3 টাকা সুদ হচ্ছে, মানে 23 টাকা হচ্ছে। তো এই রেশিওতে আমরা আনবো এখন এদের অনুপাতকে। তো 9600 ছিল প্রিন্সিপাল, আর অ্যামাউন্ট হচ্ছে কত 12,696। তো এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট। তো এখন কাটাকাটি করতে হবে আমাদের। কাটাকাটি যদি করি, দেখো তুমি 4 দিয়ে কাটি, 4 দুগুনি 8, 1 6 16, 4 4 16, দুটো শূন্য, 4 এবার 4 দিয়ে 3 4 12, 4 1 4, 2 29, 4 7 28, 1 6 16, 4 4 16। তো আবার এখানে 4 দিয়ে কাটতে পারি, ঠিক আছে, 4 দিয়ে এটাকে যায়, 4 1 4 যাবে না, তো 4 দিয়ে যাচ্ছে না। এবার 2 দিয়ে কাটি, 1200, 2 দিয়ে কাটি তোমার 15 দুগুনি 30, 8 দুগুনি 16, 7 দুগুনি 14, ঠিক আছে। এখন এইবারে আর কি দিয়ে কাটতে পারি, দেখি কত দিয়ে কাটা যায়। 2 দিয়ে গেল, 3 দিয়ে কাটা যাবে, 3 4 12, 400, 3 দিয়ে এটাকে কাটলে 3 5 15, 3 দুগুনি 6, 3 নং 27। তাহলে দেখো 400 আর 529 হলো। 400 আমরা জানি হলো 20 স্কয়ার, আর 529 23 স্কয়ার। তাহলে আমরা এই 20:23 অনুপাতে এটাকে আনতে পারলাম, তাই না, 20 স্কয়ার 23 স্কয়ার। তো এখন যেহেতু এত হয়েছে, তাহলে পাওয়ারে যেটা থাকে সেটাই আমার হয় বছর। তাহলে n এর মান কত, n এর মান হলো 2, n এর মান হলো 2। ক্লিয়ার? চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন। বলেছে একটি বিদ্যালয়ে খেলাধুলায় অংশগ্রহণকারী মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত 1:5। যদি মেয়েদের সংখ্যা 245 হয়, ছেলেদের সংখ্যা কত? তাহলে 1 হলো 245, 5 মানে কত, তাই না, মেয়ে হলো 1, সেটাই 245, 5 কত? তাহলে 5 গুণ 245 করলে 5 24 120, আর 5 5 25, মানে 1225। ঠিক আছে, 1225 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বুঝেছো? দেখি কি আছে এখানে, চলো নেক্সট। এবারে 10 নম্বর, 6 অঙ্কের সংখ্যা এত এর সাথে 1 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করা হলে যোগফলটি 11 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে? যোগফলটি 11 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। তো এখানে আমাদের কি করতে হয়, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো বিজোড় স্থানের অঙ্কগুলোর যোগফল, মানে 8 আর 4 12, 12 আর 4 করলে হয়ে যাবে 16। এখানে জোড় স্থানের অঙ্কগুলো কি হচ্ছে, 7 আর 1 8, 8 আর 6 14। ঠিক আছে, তাহলে বলো 16, এটা 14, তাহলে এর সাথে 2 যোগ করে দিলে এটাও 16 হয়ে যাবে। 16 থেকে 16 গেলে 0, মানে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কত যোগ করতে হচ্ছে, 2 যোগ করতে হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে 11 নম্বর প্রশ্ন। বলেছে সুধার ব্যয় তার সঞ্চয়ের চেয়ে 200% বেশি যদি তার ব্যয় 6% হ্রাস পায় এবং সঞ্চয় 26% বৃদ্ধি পায়, তবে তার আয় কত শতাংশ বৃদ্ধি পায়? তো বন্ধুরা দেখো, এখানে ইনকাম, এক্সপেন্ডিচার মানে খরচ, আর সেভিংস মানে সঞ্চয়। তো সঞ্চয়ের থেকে ব্যয় 200% বেশি, মানে সঞ্চয় যদি 1 হয় তাহলে ব্যয় কত হবে, এক্সপেন্ডিচার মানে ব্যয় হয়ে যাবে 3। কেন? কারণ 200% মানে 200/100, মানে 2/1। তো 1 টাকা যদি সঞ্চয় হয়, 2 টাকা বেশি, মানে 3 টাকা হয়ে যাবে তোমার ব্যয় বা এক্সপেন্ডিচার বা খরচ। ঠিক আছে, তাহলে ইনকাম কত, খরচ আর সঞ্চয় দুটো মিলিয়ে ইনকাম, তাহলে 3 আর 1 4 হলো ইনকাম। এবারে তার ব্যয় বলেছে 6% হ্রাস পায়। তো এটা যদি 6% হ্রাস পায় -6%, তো 3 6 18, মানে 0.18 হ্রাস পাবে। ঠিক আছে, কত হ্রাস পাবে, 6% হ্রাস পাচ্ছে, মানে 0.18 কমবে। তাহলে 0.18 যদি কমাই, তাহলে আমাদের 3 থেকে 1 চলে গেলে হয়ে যাবে 2. 100 থেকে 18 গেলে হয়ে যায় কত, 82, 2.82। ঠিক আছে, এবার সেভিংস মানে সঞ্চয় কি হচ্ছে, 26% বৃদ্ধি পাচ্ছে। এবার 26% বৃদ্ধি পাওয়া মানে কত, 0.26 1-এর 26%, তার মানে 1 গুণ 26%, মানে 26 1 26। এবার শতাংশের জন্য 2 ঘর আগে দশমিক, তার মানে 0.26 কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 1.26 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে আমাদের খরচ আর সঞ্চয় দুটো যদি যোগ করি, তাহলে আবার আয় পেয়ে যাব। তো এই দুটো যোগ করলে কত হবে, 6 আর 2 8, 8 আর 2 10-এর 0, হাতে 1, 2 1 3 আর 1 4। তো 4.08 হচ্ছে আমাদের এখন আয়। আগে ছিল কত, 4, তাহলে 4-এ বাড়লো কত, ছিল 4, বাড়লো 0.08। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, কত বাড়লো, 4 দিয়ে কাটলে 4 দুগুনি 8, মানে 0.02,
0.02% বৃদ্ধি পেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? বোঝা গেছে? এটা আমাদের অ্যান্সার হলো। এবার এখানে এই কোশ্চেনটাই আমরা এইভাবে না করে আমরা কি করতে পারতাম, আমরা এই যে নিচে এইটা বের করেছি এইগুলো কিছু বের করা লাগতো না, আমরা ডাইরেক্ট এখান থেকে দেখতে পাচ্ছি যে তোমার 0.26 কি হয়েছে, তোমার বেড়েছে, আর 0.18 কমেছে। তো 26 থেকে যদি 18 বাদ দিয়ে দেই, 26 বিয়োগ 18 যদি করি তাহলে কত হবে, 8 হবে। ঠিক আছে, এবার 8 হবে, যেহেতু দুই ঘর আগে পয়েন্ট ছিল দুটোতেই, তাহলে এখানেও দুই ঘর আগে পয়েন্ট হবে, মানে 0.08। তো এটাকে ডাইরেক্ট 4 দিয়ে ভাগ করে দেবো, 4 দিয়ে 0.08কে ভাগ করে দিলে 4 দুগুণি 8, তাহলে আমাদের 0.02 অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, দেখি এখানে অ্যান্সার এটাই দেয়া রয়েছে, নেক্সটে যাচ্ছি। 12 নম্বর বলেছে যে এত এর মান কত। তো এখানে নিচে সবগুলো দেখো 16 রয়েছে, তো আমি এইগুলো তো 8, এইগুলোকে 16 করার জন্য উপর নিচে যদি আমি 2 গুণ করি তাহলে এটা 2 আর 3 5, 5 আর 4 9, 9 এর সাথে 2 গুণ করলে কত, 18। আর তাহলে নিচেও আমাদের এগুলো 2 গুণ করে 16 হয়ে গেল, তাই না? 18 আর এই 3 যোগ করতে হবে, কারণ নিচে আমাদের 16 আর সবগুলোই 16 হলো, উপরে তাহলে আমরা সবগুলো যোগ করতে পারি, তো 18 আর 3 করলে হয়ে যাবে 21, এইটা বিয়োগ 4। ঠিক আছে, তো 4 ষোলং 64, 64 থেকে 21 গেলে 43 বাই 16, বড়র আগে মাইনাস, তাহলে আমাদের এইটা হলো অ্যান্সার। ঠিক আছে, 4 ষোলং 64 বড়, তাই মাইনাস চিহ্ন বসবে। নেক্সট, এবারে 13 নম্বর প্রশ্ন বলেছে 7টি সংখ্যার গড় 43, যদি প্রতিটি সংখ্যা থেকে 7 হ্রাস পায় তবে নতুন গড় কত হবে? প্রত্যেকটা সংখ্যা থেকে 7 হ্রাস পাচ্ছে, তার মানে গড়ের থেকেও 7 হ্রাস পাবে। ঠিক আছে, প্রত্যেকটা সংখ্যা থেকে যা কমাবো যা বাড়াবো গড়েও সেটা পরিবর্তন হয়, তাহলে 7 কমিয়ে দিলে আমাদের হয়ে যাবে কত, 36। অপশন 2 এরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এবারে 14 নম্বর প্রশ্ন বলেছে যে 8টি সংখ্যার গড় 19, এই সংখ্যাগুলির মধ্যে 5টির গড় 20, বাকি 3টির গড় কত হবে? তো দেখো 8টার গড় 19, তাহলে 8টার যেহেতু ছোট ছোট সংখ্যা আমরা স্বাভাবিকভাবেই করতে পারি, 8টার মোট কত হবে? 8টার মোট হয়ে যাবে 8, এটা যদি 20 হতো তাহলে 8 20 হতো কত, 160, তার থেকে 8 কমবে মানে 152, 8টার মোট 152, তাহলে 5টার গড় যদি 20 হয়, মোট কত, 5 20 100, বিয়োগ করে দেবো, তাকে 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে বাকি 3টের গড় বেরিয়ে যাবে, কারণ 8টা থেকে 5টা বাদ দিয়েছি, 3টের মোট বেরোচ্ছে, তাকে 3 দিয়ে ভাগ করলে গড় হয়ে যাবে। তো 52/3, তাহলে 3 দিয়ে করলে তোমার 3 17 51, তো 17.33 আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন 4 এরটা। ঠিক আছে, চলো নেক্সট। 15 নম্বর প্রশ্ন বলেছে আনমোল 16 ঘন্টায় তার যাত্রা সম্পূর্ণ করে, তিনি তার যাত্রার 72 কিমি প্রতি ঘন্টা বেগে অর্ধেক দূরত্ব এবং বাকি অর্ধেক এত বেগে অতিক্রম করে, যাত্রার দৈর্ঘ্য কত হবে? তো যাত্রার দৈর্ঘ্য কত হবে আমরা কি জানি, যেহেতু অর্ধেক অর্ধেক দূরত্ব বলেছে দুটোতেই, তাহলে d/2 ইকুয়াল টু হয়ে যাবে বেগের গুণফল মানে 72 গুণ 56 বাই বেগের যোগফল, তাহলে 72 আর 56 যদি যোগ করি তাহলে 6 2 8 7 5 12 গুণ টোটাল টাইম মানে মোট সময় কত, 16 ঘন্টা। তো এটা সমাধান করলেই আমরা কি পেয়ে যাব, অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে আমাদের যদি কাটাকাটি করি তাহলে 16 দিয়ে 8 16 128, ঠিক আছে, 8 দিয়ে 8 9 72, তাহলে দুইটা ওপাশে চলে যাবে, তাহলে d সমান সমান 9 দুগুণি 18 গুণ 56, তো 18 গুণ 56 যদি করি তো 6টা 48, এককে 8 আসবে, তো এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, গুণ করে দেখবে 1008 হবে, 9 দুগুণি 18 গুণ 56 করবে। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে 16 নম্বর প্রশ্ন বলেছে 50টি বইয়ের বিক্রয় মূল্য 21টি বইয়ের ক্রয় মূল্যের সমান, কত শতাংশ ক্ষতি বা লাভ হয়েছে? ঠিক আছে, 50টি বইয়ের মানে 50টার বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস, 21টার ক্রয় মূল্যের সমান মানে 21টার সিপি, এই দুটো সমান, তাহলে এসপি বাই সিপি কত হবে? দেখো 21/50, তাহলে 50 টাকায় যদি কেনা হয় তাতে বিক্রি হচ্ছে কত, 21 টাকায়, মানে কত টাকা লস হচ্ছে, 50 থেকে 21 বাদ গেলে হয়ে যাবে 29 টাকা, তাহলে 50-এ লস 29, শতকরা কত, 58%। ঠিক আছে, 58% ক্ষতি, অপশন 2 এরটা কারেক্ট অ্যান্সার।
নেক্সট 17 নম্বর, রঘু তার স্কুলে ক্রমাগত 4টি স্লিপ পরীক্ষায় এত নম্বর পেয়েছে, গড় নম্বর 30 করার জন্য পঞ্চম স্লিপ পরীক্ষায় কত নম্বর পেতে হবে? তো এটা যদি বেসিক ভাবে করো তাহলে তোমার 5টার গড় কত হবে, এইভাবে করতে হবে 30 গুণ 5, ঠিক আছে, তার থেকে এইগুলোর যোগফল বাদ দিতে হবে, মানে 34 যোগ 43 যোগ 21 যোগ 28 যোগফল বাদ দিতে হবে। তাহলে 5টার গড় থেকে আমরা 5টার মোট বের করলাম, আর এটা 4টের মোট হলো, তাহলে 5টা থেকে 4টে বাদ দিলে একটা বেরিয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এবার এটা বেসিক ভাবে তোমরা ক্যালকুলেশন করে নিও। এখন এটাকে আমি অন্য কিভাবে করতে পারি, যেহেতু গড় নম্বর আমাদের 30 বলেছে, ঠিক আছে, তো আমি 30 আগে লিখে নিলাম, এরপরে মাইনাস চিহ্ন দেব। 30-এর থেকে 34, বাকি 4টের সঙ্গে এবার তুলনা করব। 30-এর থেকে 34 কত বেশি, 4 বেশি, মানে +4। 30-এর থেকে 43 কত বেশি, 13 বেশি, তো +13। 30-এর থেকে 21 কত কম, 9 কম। 30-এর থেকে 28 কত কম, 2 কম, ঠিক আছে। তো এটা সমাধান করলেও আমরা গড় পেয়ে যাব। দেখো করি, 9 আর 2 11, 13 থেকে 11 গেলে হয়ে যাবে তোমার 2, ঠিক আছে, 2 হবে, 2 আর 4 6, তাহলে 30 বিয়োগ 6, এই পুরোটার থেকে 6 পাচ্ছি, 30 বিয়োগ 6 করলে কত, 24 আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা সমাধান করে দেখবে, এখানেও 24 পাবে। নেক্সট 18 নম্বর, বলেছে 2023 সালের 11ই ফেব্রুয়ারি থেকে 2023 সালের 25শে এপ্রিল পর্যন্ত সময়ের জন্য 2000 এর উপর 6.25% বার্ষিক সুদের হারে সরল সুদ কত হবে? তো 2023 লিপ ইয়ার না, তাই না, সাধারণ বছর। তার মানে সাধারণ বছর যখন হয় তখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা দেখতে পাবে যে সময়ের যে ব্যবধান সেটা আমাদের কি হয়, 73-এর গুণিতকে হয়। তো এখানে ফেব্রুয়ারি, মাঝখানে মার্চ, তারপর এপ্রিল, এটাও বের করে দেখবে 73 দিন হবে, ঠিক আছে। চলো বের করে দেখাই। ফেব্রুয়ারি মাস কত দিনে হয়, 28 দিনে। 28 থেকে 11 বিয়োগ করলে কত হবে তোমার 17, ঠিক আছে, যোগ তারপরে মার্চ হয় 31 দিনে, এপ্রিলের 25 তারিখ পর্যন্ত 25। তাহলে এখানে আমরা এটা সমাধান করলে দেখো 5 1 6 7 13 3 হাতে 1 3 2 5 1 6 1 7, দেখেছো 73 দিন বেরিয়েছে। তো 73 দিন মানে কত, 1/5 বছর, কারণ কি 73/365 করলে এটা হয়ে যাচ্ছে বছর, তাহলে 73 দিয়ে 5 বার করলে 365 হয়, ঠিক আছে, তো 1/5 বছর। তাহলে আমরা কি জানি, আমরা জানি হলো সরল সুদ হলো প্রিন্সিপাল মানে 2000 ইন্টু টাইম মানে 1/5 বছর ইন্টু সুদের হার মানে 6.25%। শতাংশের জন্য দুটো শূন্য কাটা, ঠিক আছে, 5 দিয়ে কাটলে 4 5 এ 20। এবার 4 দিয়ে আমরা এটাকে যদি গুণ করি, 4 25 100 আর 4 6 24 মানে 2500, ঠিক আছে। এই দশমিক 2 ঘর পরে, তো দশমিকের জন্য পরে শূন্যর দাম নেই, তাহলে 25 আমাদের অ্যান্সার হয়ে গেল। সুদ কত হলো, 25 হলো সরল সুদ, ঠিক আছে। চলো নেক্সট, এবারে 19 নম্বর, বলেছে প্রদত্ত যে এত, তো এটাকে আরেকটু জুম করে নিতে পারি। বলেছে প্রদত্ত যে এত, তাহলে x এর পাওয়ারে z, y এর পাওয়ারে 5 হয়, তাহলে z এর মান কত? তো এই সেম প্যাটার্নের কোশ্চেন প্রত্যেকটা শিফটেই তোমার এসছে এটা, তাই না। তাহলে দেখো আমাদের বেস কি আছে, সমান দুটোতেই, y আর z দুটোরই বেস সমান, তো বেস সমান হলে পাওয়ার গুণ হয়, তো x এর পাওয়ারে আছে এটা, তাহলে 0.46, তার সাথে z গুণ করলে z হয়ে যাবে। এবার y এর বেস এখানে সমান রয়েছে, তাহলে পাওয়ারে কি আছে 0.25, তো এর সাথে 5 গুণ করব, তো 0.25 সরি 21 এর সাথে যদি 5 গুণ করি, 5 21 হয় 105, তো 2 ঘর আগে দশমিক ছিল বসিয়ে দেব। তাহলে z সমান সমান কত হবে, 1.05 বাই 0.46, পয়েন্ট উঠে যাবে, 46 দিয়ে করলে 46 দুগুণী তোমার 92, তার মানে 2 দিয়ে আনসার আসছে, তাহলে 2.28 হয়ে যাবে আনসার, কারণ কোনোটাই দেখো 2 পূর্ণ সংখ্যায় নেই, তাহলে 2.28। ক্লিয়ার? চলো নেক্সট, এবারে আমাদের 20 নম্বর প্রশ্ন। দাঁড়াও, বলেছে যদি একটি ঘনকের আয়তন এত মিটার কিউব হয় তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? ঘনকের আয়তন হয় তোমার বাহুর কিউব, তাই না, এ কিউব, এ হলো বাহু, তার কিউব হলো আয়তন, তাহলে এখানটায় এ কত পাবো, এইটার যদি কিউব রুট করি তাহলে সেটা হয় 16, তার মানে এ এর মান কত পেলাম, এ পেয়ে গেলাম 16, ঠিক আছে।
বুঝতে পেরেছো? এবার চেয়েছে কি সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের কয়টা তল, 6টা তল, এবার প্রত্যেকটা তলই বর্গাকার, তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বাহু স্কয়ার মানে 16 স্কয়ার। তা এবার কয়টা, এরকম কয়খানা বর্গক্ষেত্র থাকে ঘনকে, 6টা তল থাকে, তার মানে 6টা, তাহলে 16 স্কয়ার গুণ 6, ঠিক আছে, 16 স্কয়ার গুণ 6। তো এককে দেখো 16 স্কয়ারের শেষে 6 আসবে, 6 ছক 36, মানে এককে 6 পাবো, 1536 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে, 1536। বুঝতে পেরেছো? এবার তুমি পুরোটা গুণ করে নিতে পারো, এখানে আমি আর করে দেখাচ্ছি না, গুণ করে দেখবে 1536 আসবে। 21 নম্বর বলেছে একটি বস্তুর মুদ্রিত মূল্য 492 টাকা, দোকানদার বস্তুটি বিক্রির সময় 39% ছাড় দেন, তিনি 22% লাভ করেন, বস্তুটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, তো এখানে এই কোশ্চেনটা আমরা এক তো ফর্মুলা দিয়ে করতে পারি, অথবা ফর্মুলা ছাড়া আমরা বেসিক ভাবেও করতে পারি, ঠিক আছে। তো সবার প্রথমে আমি তোমার বেসিক ভাবে করছি। বেসিক ভাবে বলতে কি, মুদ্রিত মূল্য ছিল 492 টাকা, এবার তাতে যদি তোমার 39% ছাড় দেয়, তাহলে দাম কত রেখেছে তুমিই বলো, দাম কত রেখেছে, 39 ছাড় দিলে 100 বিয়োগ 39 করলে হয়ে যাবে তোমার 61, তো 61% দাম রেখেছে, ঠিক আছে। এবার তারপরে কি হচ্ছে, তিনি আবার 22% লাভ করে, তো 22%, এবার এই যে জিনিসটা এইটাই তার বিক্রয় মূল্য, কারণ ছাড় দেওয়ার পর যেটা হয় সেটাই হয় বিক্রয় মূল্য, এর উপরে সে লাভ করছে কত শতাংশ, 22%। 22% লাভ করা মানে কি, 100 টাকায় কিনে থাকলে সেটা 122 টাকায় বিক্রি করছে, এটা সেলিং প্রাইস হলে এটা কস্ট প্রাইস, তাই না? তাহলে এইটা আমাদের সেলিং প্রাইস, তাহলে 122 মানে এত, দরকার আমার কস্ট প্রাইস, যেটা বের করতে হয় সেটা উপরে দিতে হয়, তো কস্ট প্রাইস কত, 100 মানে কত, ঠিক আছে। তো এখান থেকে আমরা কস্ট প্রাইস পেয়ে যাব। চলো কাটাকাটি করি, 100 100 কাটা, এবার 61 দুগুণি 122, 2 দিয়ে এটাকে কাটলে হয়ে যাবে তোমার 247, ঠিক আছে। তো 247 আমাদের অ্যান্সার, এই 247 না 246, ঠিক আছে, 246। বুঝতে পেরেছো? এখন এইটাকে যদি আমি ফর্মুলা দিয়ে করি তাহলে কি করব, তাহলে আমরা জানি যে সিপি আর এমপি যখন রেশিও বার করি তখন সিপি হয় তোমার 100 প্লাস 100 মাইনাস ডি, আর এমপি হয় তোমার 100 প্লাস পি, ঠিক আছে। তাহলে 100 থেকে ডি ডিসকাউন্ট কত, 39, 100 থেকে 39 গেলে 61 ইস টু 100 যোগ পি প্রফিট কত, 22, 122, ঠিক আছে। তাহলে এই 122 মানেই হচ্ছে 492, তাহলে 61 মানে কত? তো এখান থেকে আমি অনুপাত যেহেতু করছি তো এটাকে ছোট করে নিতে পারি, 61 কে 61, 61 দুগুণি 122, তো 2 মানে যদি 492 হয় তাহলে 1 মানে কত হবে, 246 হবে। এই সেম জিনিসই কিন্তু আমরা এখানে কি করলাম, সূত্র ইউজ করলাম, ঠিক আছে। চলো নেক্সট, এবারে 22 নম্বর প্রশ্ন বলেছে প্রতি কেজি 25 টাকা দামের 22 কেজি চায়ের সঙ্গে প্রতি কেজি 14.5 টাকা দামের কত কেজি চিনি মিশ্রিত করলে মিশ্রণটির প্রতি কেজির দাম 18 টাকা হবে? তো কমেন্ট করবে, কমেন্ট সেকশনে এটার আনসার কি বেরোচ্ছে। দেখো 25 টাকা দামের 22 কেজি, তো 22 কেজি একটা, আর একটা কত কেজি আমি জানি না, এইটা হচ্ছে 25 টাকা দাম, এটা হচ্ছে 14.5 টাকা দাম, এদের মিশিয়ে মিশ্রণের দাম কত হচ্ছে 18 টাকা, তো মিশ্রিত মূল্য মাঝখানে। এখন আমরা অ্যালিগেশন করব, 18 থেকে 14.5 যদি বিয়োগ করি 3.5, 25 থেকে 18 গেলে হয়ে যাবে 7, তাহলে এবার দশমিক উঠে গেলে এখানে 0, 35 একে 35, 35 দুগুণি 70। তো এখন এই যে রেশিও নিচে আর উপরের এই যে কোয়ান্টিটি, এই রেশিও দুটো সেম হয়, এটার এইখানে রেশিওটাই হচ্ছে কোয়ান্টিটির রেশিও, তাহলে 1 মানে 22 হলে 2 মানে কত হবে বলো, 44 হয়ে যাবে। 1 যদি 22 হয় তাহলে 2 কত হবে, 44 হবে। অপশন 4 এরটা অ্যান্সার, ঠিক আছে। নেক্সট 23 নম্বর বলেছে 6 অঙ্কের সংখ্যা এত এর সাথে 1 অঙ্কের কোন ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করা হলে 11 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে? তো 11 দ্বারা পূর্ণ বিভাজ্যতার নিয়ম কি, জোড় স্থানের অঙ্কগুলো আর বিজোড় স্থানের অঙ্কগুলোর পার্থক্য যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে বিভাজ্য, তাহলে বিজোড় স্থানের অঙ্কগুলো যোগ করলে কত পাবো, 8 আর 6 14, 14 আর 3 17, আর জোড় স্থানে কি আছে, জোড় স্থানে দেখো 9 0 0, তাহলে 9 হচ্ছে। তাহলে এখন তুমি বলো এটা 17, এটা 9, তাহলে এখানে যদি আমি
3 যোগ করি, 9 3 12, 17 থেকে 12 গেলে কি 11 দ্বারা বিভাজ্য হয়? হয় না। 4 যোগ করলে হয় না। তো 8 যদি যোগ করি তাহলেই এটাও 17 হয়ে যায়, 17 থেকে 17 গেলেই 11 দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের 17 থেকে 17 গেলে 0, 0 তো যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, তাহলে 8 হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এবারে 24 নম্বর প্রশ্ন, ওই সেম প্যাটার্নের আরো একটা কোশ্চেন ছিল আজকে, তাই না? তো আমরা কি জানি ভাগের সময় কি হয়? পাওয়ারে বিয়োগ হয়, তাহলে 30, এটা -5, এর থেকে বিয়োগ হবে 17, যেহেতু ভাগ আছে পাওয়ার এই 17টা বিয়োগ হবে। এবার গুণ আছে মানে এটা যোগ হবে, তো -16 যোগ করা মানে কি? যোগ -16 যদি আমি করি তাহলে প্লাসে মাইনাসে -16ই হচ্ছে আমাদের। ঠিক আছে, তো -16, তো 16 আর 5 21 আর 17 করলে হয়ে যাবে তোমার কত? 16 আর 5 21, 21 আর 17 38। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। এবারে 25 নম্বর প্রশ্ন, বলেছে একজন অসৎ বিক্রেতা দাবি করে যে সে ক্রয় মূল্যে পণ্য বিক্রি করছে, কিন্তু 1000 গ্রামের পরিবর্তে সে 652 গ্রাম পণ্য দেয়। তার লাভের শতাংশ কত? 2 দশমিক স্থান পর্যন্ত। তো দেখো, এখানে সে যে পণ্য দিচ্ছে তার উপরই লাভ বা ক্ষতি নির্ণয় হবে। কারণ কি, তুমি তোমার দোকান রয়েছে, ধরো তুমি 1 লাখ টাকার জিনিস এনেছো, এখন যদি তুমি 1000 টাকার জিনিস বিক্রি করো, তাহলে তুমি লাভ হয়েছে না লস হয়েছে সেটা কার উপরে ডিপেন্ড করবে? 1000 টাকা যেটা বিক্রি করেছো তার উপরে লাভ হয়েছে না লস হয়েছে হিসাব করবে, কারণ দোকানে যেটা আছে সেটা তো তুমি বিক্রি করোনি, সেখানে তো লাভ লস হবে না, তাই না? তার মানে সে যেটা দিচ্ছে তার উপরে লাভ বা ক্ষতি হবে। তাহলে দিচ্ছে কত গ্রাম পণ্য? 652 গ্রাম। এটাতে কত লাভ হচ্ছে? 652 গ্রাম পণ্য দিয়ে সে দাম নিচ্ছে 1000 গ্রামের, দাম নিচ্ছে 1000 গ্রামের, কারণ বলছে 1000 গ্রাম দিচ্ছে কিন্তু পরিবর্তে সে এত পণ্য দিচ্ছে, তাই না? তাহলে লাভ কত হচ্ছে? 1000 বিয়োগ 652 করব, তাহলে কত হবে? 348। তাহলে শতকরা কত? এটা সমাধান করলেই আমরা অ্যান্সার পাবো। এখন এখানে আমরা যদি কাটাকাটি করি, 4 দিয়ে কাটতে পারি, 4 সাথে 4 8 32, সরি 4 8 যাবে, 4 8 32, 2 8 28, 4 7 28। এখানে যদি আমরা কাটি, 4 দিয়ে কাটলে 4 1 কে 4, 2 5 25, 4 6 24, 1 2 12, 3 4 12। তাহলে 163 দিয়ে আমাদের 8 7 0 0 কে ভাগ করতে হবে। তাহলে সবার ফার্স্টে 5 বার যাবে, আমরা এখানে দেখতেই পাচ্ছি। তো 5 বার করলে কত হবে? 3 5 15 5, 5 16 80 আর 1 81। এবার 15 আছে কত হলে 70 হবে, কত হলে 55 হলে নামলো 0। এবারে আমাদের কয়বার যাবে? 3 16 48, 4 16 64 বেশি হয়ে যায়, 3 বার যাবে, তাহলে 3 3 9, 3 16 48। ঠিক আছে, এবার দেখো 9 আছে কত হলে 10, 1 8 আর 1 9 আছে কত হলে 15 হবে তোমার 6। তারপরে তোমার এখানে আর কিছু থাকছে না। এবার আমরা দশমিক নিয়ে শূন্য বসাবো। দেখো 16 দিয়ে 4 বার করলে 64 বেশি হয়ে যায়, 3 বার যাবে, তাহলে 3 বার যাচ্ছে মানে 53.3, একটা অপশনই আছে, এটা অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। এবারে 26 নম্বর প্রশ্ন, বলেছে ঈশা এবং অংশু একসঙ্গে একটি ব্যবসায় 49,700 বিনিয়োগ করেছিলেন। বছরের শেষে মোট 8,800 লাভের মধ্যে ঈশার লভ্যাংশ 2,200 হলে অংশুর বিনিয়োগের পরিমাণ কত ছিল? তো দেখো, আমরা জানি বিনিয়োগের যে অনুপাত হয় সেই অনুপাতেই লভ্যাংশ ভাগ হয়। ঠিক আছে, তাহলে ঈশা অংশু। এবার এখান থেকে আমরা অনুপাত এই দুটোকে আমরা ছোট করে নিতে পারি, অথবা ডাইরেক্ট যদি আমি লিখি, ঈশার যদি 2200 হয় তাহলে অংশুর কত হবে? তোমার 8,800 থেকে 2200 বাদ গেলে 6,600। তো এখানে এই দুটোকে ছোট করে নেই, 22 দিয়ে কাটলে একবার, 22 দিয়ে 3 বার, তাহলে 1:3 হলো। ঠিক আছে, অর্থাৎ আমাদের টোটাল বিনিয়োগ যদি 3 আর 1 4 হয়, তার মধ্যে অংশুর বিনিয়োগ 3 আর ঈশার বিনিয়োগ 1, তাহলে টোটাল 3 আর 1 4, 4 মানেই প্রশ্নে বলেছে 4 9 7 0 0, চেয়েছে অংশুর বিনিয়োগ চেয়েছে, তার মানে 3 মানে কত? ঠিক আছে, তো এটা সমাধান করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তো 4 দিয়ে এটাকে কাটলে আমাদের 4 25 100, তার মানে 4 9 7 গুণ 25 গুণ 3 করতে হবে আমাদের। তো এটা করলে আমরা অ্যান্সার পেয়ে যাব অপশন 2 এরটা। ঠিক আছে, অপশন 2 এরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে আমাদের 27 নম্বর, বলেছে রবির কাছে 1458 লিটার দুধ এবং জলের মিশ্রণ রয়েছে। এই মিশ্রণে দুধ ও জলের অনুপাত 8:1,
দুধ ও জলের অনুপাত 6:5 করতে রবিকে এই মিশ্রণে কত জল যোগ করতে হবে লিটারে। ঠিক আছে, তো দেখো যে তোমার মিশ্রণ রয়েছে কতটা, সেটা 1458, আর এখানে সেই মিশ্রণে দুধ ও জল কত ছিল, 8:1 অনুপাতে। টোটাল কত তাহলে 9, 9-এর মধ্যে তাহলে 9 মানেই কত আমাদের 1458 ছিল। ঠিক আছে, তাহলে এর মধ্যে 9 যদি এত হয়, আমরা যদি জল বের করি 1 মানে কত, জল বেরিয়ে যাবে, কারণ এই যে দুধ ইস্টু জল, তাহলে 1 কত হবে, 9 দিয়ে কাটলে এটাকে 9 1 কে 9, 5 এ 5 55, 6 নং 54, 1 8 18, 9 2 18, 162 হবে আমাদের জল। তো আমরা নিচে 162 লিখছি, উপরে দুধ নিচে জল। ঠিক আছে, তাহলে 162 উপরে কত হবে, 1458 থেকে 162 বাদ দিলেই হয়ে যাবে 6 6 আছে 15, 9 তারপরে 2 1, 1296। এবার কি মেশাবে বলেছে, জল মেশাতে হবে। তো জল আমি ধরে নিচ্ছি x লিটার জল মিশাবো, তো এইটা সমান সমানই কত হয়ে যাবে, মিশানোর পরে 6/5 হয়ে যাবে। ঠিক আছে, তো এটা সমাধান করলে আমরা অ্যান্সার পাবো। এখন তো 6 দিয়ে এটাকে কাটি, 6 দিয়ে কাটলে 6 দুগুণি 12, 6 দুগুণি 12, তারপরে তোমার 6 1 কে 6, তোমার 6 ছক 36, 216 হলো। তো 5 গুণ 216 করব, তাহলে x সমান সমান 5 গুণ 216, তো 5 6 30 শূন্য, তার থেকে বিয়োগ করতে হবে 162, মানে আমাদের এইটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমাদের 162 যোগ x আর 5 গুণ 216, তাহলে 5 গুণ 216 করে যেটা হবে, 162টাকে অন্য পাশে নিয়ে গেলে যোগটা বিয়োগ হয়ে যাবে, তার মানে এত বিয়োগ 162 করলে এটা অ্যান্সার। তো চলো এবার গুণটা করেই দেই, 5 80, 5 দুগুণি 10, 1080 বিয়োগ 162, তাহলে হয়ে যাবে 918। ঠিক আছে, চলো নেক্সটে যাব। ও এখানে অ্যান্সারটা দেখিয়ে দেই, 918। এবারে 28 নম্বর বলেছে 92 সেমি ব্যাস বিশিষ্ট একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো ব্যাস যদি 92 হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হয়ে যাবে 46, আর গোলকের পৃষ্ঠতল হলো 4 পাই আর স্কয়ার, মানে 46 গুণ 46। এখানে আমাদের অপশানে ভুল আছে, অপশানে পাইটা দেয়নি। ঠিক আছে, অপশানে পাই দেয়নি, পাই এর মান যদি এখানে বসাই তাহলে অপশানের সাথে মিলবে না। তো আমাদের এখানে অ্যান্সার এইগুলো গুণ করে অ্যান্সার পাবো 6 ছক 36, 6 তো 4 6 24, তো এককে 4 আসবে, আর পাই কাটা যায়নি, তাহলে পাই থাকবে, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যান্সার অ্যাকচুয়ালি কি তাহলে 8 4 6 4 পাই। এখানেও পাই দেয়নি, অপশানে এটা ভুল দেয়া রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে আমাদের 29 নম্বর বলেছে নিম্নলিখিত অনুপাতের মধ্যে কোনটি সবচেয়ে ছোট, কোনটি সবচেয়ে ছোট। এখানে ছোট বোঝার জন্য আমরা যদি দেখি যে এটা অর্ধেকের থেকে কম, 52 অর্ধেক যা হয় তার থেকে 21 কম, এটা অর্ধেকের থেকে বেশি, তাহলে এটা বড়, এটা অর্ধেকের থেকে কম, এটা অর্ধেকের থেকে বেশি, 42-এর অর্ধেক 21 তার থেকে বেশি, তার মানে এই দুটোর তো ছোট হতে পারবে না, কারণ এরা অর্ধেকের থেকে বেশি রয়েছে। এই দুটোর মধ্যে এবার তুলনা করব 21/52 আর 24/59। তোমরা চাইলে উপরে নিচে কাটা গেলে কাটবে, অথবা যদি পাশাপাশি কাটা যায় তাও কাটবে। পাশাপাশি এখানে কাটা যাচ্ছে, 3 দিয়ে 3 7 21, 3 8 24। এবার কোনাকুনি গুণ করো, তাহলেই তোমরা পেয়ে যাবে কোনটা ছোট কোনটা বড়। তো 7 নং 63, 3 হাতে 6, 5 7 35, 6 41। এবার 8 দুগুণি 16, 6, 5 8 40, 41। তো দেখো 413 বড় না 416 বড়, 416 বড়, চেয়েছে ছোট, তাহলে এইটা আমাদের ছোট। কোনটা, অপশন 1-এরটা। ঠিক আছে, অপশন 1-এরটা হলো কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, নেক্সট। এবারে 30 নম্বর প্রশ্ন বলেছে, 30 নম্বর প্রশ্ন বলেছে এতকে 112 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তো 112 দিয়ে ভাগ করব, দেখো যেটার পাওয়ারে দিয়েছে তার সঙ্গে ঠিক এক যোগ করেই আমরা 112 পাচ্ছি। ঠিক আছে, তাহলে চেয়েছেটা কি, যে ভাগশেষ কত হবে। যখনই আমাদের এরকম হবে, এইখানে তোমরা এটা লিখে রাখো যে যদি তোমার এর পাওয়ারে n হয়, এর পাওয়ারে n, এটাকে যদি আমরা ভাগ করি a যোগ 1 দিয়ে, 1 দিয়ে, ঠিক আছে, এবার n বিজোড় হলে
বিজোড় হলে ভাগশেষ হবে বেস। ঠিক আছে, বেস মানে কত? এই এ, বেস অর্থাৎ এ। ঠিক আছে, আর এন যদি জোড় হয়, এন জোড় হলে ভাগশেষ হবে কত? 1। ঠিক আছে, তাহলে এখানে আমাদের পাওয়ারে 2024 রয়েছে, এটা তোমার জোড়, তো ভাগশেষ হয়ে যাবে 1। ঠিক আছে, এইগুলো তোমার, এটা আরএস আগরওয়ালে এই সেম প্যাটার্নের কোশ্চেন রয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাব তাহলে। এইবারে 31 নম্বর প্রশ্ন বলেছে, একটি 185 মিটার দীর্ঘ ট্রেন বিপরীত দিক থেকে 9.9 কিমি প্রতি ঘন্টা বেগে হেঁটে আসা একজন ব্যক্তিকে 6 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের গতি কিমি প্রতি ঘন্টায় কত নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে আমরা কি দেখছি যে একটা ব্যক্তিকে অতিক্রম করছে। ঠিক আছে, ব্যক্তিকে অতিক্রম করছে তার মানে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 185 মিটার, তার মানে 6 সেকেন্ডে 185 মিটার পথ অতিক্রম করছে। এবার এইটা কি? এটা কি আমাদের ট্রেনের বেগ? একদমই না, এটা হয়ে যাবে আপেক্ষিক বেগ। কেন? কারণ আমাদের যে ব্যক্তিটাকে অতিক্রম করছে সেও হেঁটে আসছিল, এবার ট্রেনটা যেদিকে যাচ্ছে ব্যক্তিটা তার বিপরীত দিকে যাচ্ছে, তার মানে আপেক্ষিক বেগ কি হয়? প্লাস হয়। তাহলে এইখানে যে বেগটা পাবো সেটা হলো ট্রেনের বেগ এবং এই ব্যক্তির বেগের যোগফল। তাহলে এইটা আমরা পাচ্ছি কিসে? দেখো, এটা মিটারে রয়েছে, এটা সেকেন্ড, তাহলে মিটার প্রতি সেকেন্ড, এটাকে কিমি প্রতি ঘন্টায় নিয়ে যাব। 18/5 দিয়ে গুণ করে, 6 দিয়ে কাটলে 3 6 18, 5 দিয়ে কাটলে তোমার 3 5 15, 5 7 35, তো 37 গুণ 3, 37 গুণ 3 যদি আমি করি তাহলে কত হবে? 111। ঠিক আছে, তাহলে 111 কিমি প্রতি ঘন্টা। এখন এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে ট্রেন প্লাস তোমার ব্যক্তির বেগ, কারণ এটাই আপেক্ষিক বেগ, সেটা প্লাস করে পেয়েছি। তাহলে এখান থেকে ব্যক্তিরটা বাদ দিয়ে দেবো, পেয়ে যাব ট্রেনের বেগ। 9.9 বাদ দিয়ে দেবো, তাহলে 111 থেকে যদি 10 বাদ দেই 101.1 হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবার এইটা দেখো অপশানে নেই, তো এটার কাছাকাছি অপশান রয়েছে কোনটা? অপশান 3এরটা, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এবারে 32 নম্বর বলেছে, এত দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাটি কত? তো এইগুলো দ্বারা বিভাজ্য, এইগুলো দ্বারা বিভাজ্য মানেই আমরা এখানে দেখতে পাচ্ছি 75 আছে, 75 25 দিয়ে ভাগ যায়, তার মানে এখানে যে সংখ্যাটা বিভাজ্য হবে সেটা 25 দিয়ে ভাগ যাবে এবং 75 দিয়েও ভাগ যাবে। তাহলে 25 দিয়ে বিভাজ্য 10 কি 25 দ্বারা বিভাজ্য? না। শেষের দুটো অঙ্ক শূন্য থাকলে বিভাজ্য হয়। 90 থাকলে কি 25 দ্বারা বিভাজ্য হয়? হয় না। 62 থাকলে হয় না, তাহলে এটা অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের এখানে লসাগু করার কোনো দরকার নেই, আমরা ডাইরেক্ট এইভাবে অপশন দেখে করে নেব। তো দেখি অ্যান্সার অপশন 2-এরটা। চলো নেক্সট। 33 নম্বর বলেছে, যদি এত সমান এত হয় তবে ওয়াই এর মান নির্ণয় করো। এইখানটায় কোশ্চেনটাতে একটু ভুল আছে, কারণ এই সেম প্যাটার্ন এর আগেও ছিল, আর এখানে যে অ্যান্সার দেয়া রয়েছে সেই অনুযায়ী আমি যদি এটা করি তাহলে ভুল। কেন? কারণ এই জায়গাটায় যোগ, এটা যোগ হলে পরে অনেক বড় হয়ে যায় সংখ্যাটা। ঠিক আছে, এটা আমাদের হবে ভাগ, এটা আমাদের অ্যাকচুয়ালি কি হবে? ভাগ হবে, ভাগ বসিয়ে এটাকে করবে। তো এখন 2209, সবার ফার্স্টে আমাদের কি করতে হবে? 2209 এর বর্গমূল বের করতে হবে। 2209 এর যদি বর্গমূল করি সেটা হয় 47। এবার 47 দিয়ে এটাকে ভাগ করব, তো 47 দিয়ে যদি 940-কে ভাগ করি, 47 দুগুণী 94 20, তাহলে তোমার 8 দুগুণী 16, 19 গুণ 160, 19 গুণ 160, 19 গুণ 160, তো 19 গুণ 16 করলে হয়ে যাবে 304, তারপর 0। এইটা পেলাম, এই পুরো এই পাশ থেকে পেলাম এটা 3040, তার থেকে এইটা যদি আমি ওয়াইটাকে রেখে এইটাকে উপাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে 557, তো 7 আছে কত হলে 10 হবে? 3 এককে 3, একটা অপশনই আছে। ঠিক আছে, 2483 আমাদের অ্যান্সার তাহলে। ক্লিয়ার? চলো নেক্সট। এই যে এই কোশ্চেনটাতে দেখো এখানে কি আছে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এখানে কি আছে বোঝা যাচ্ছে না। এটার নিয়ম কি? এখানে যা আছে দেখো, কোশ্চেনটা আমি সলভ করে দিচ্ছি, তাও অপশন দেখে যে কি হতে পারে ওই জায়গায়। এখানে বুধবার বিক্রয় দ্বারা কেন্দ্রে গঠিত কোণের পরিমাণ চেয়েছে। বুধবার মানে ওয়েডনেসডে হয়েছে 80, এখানে রয়েছে 40, তাহলে আমাদের 80 লিখতে হয়, নিচে লিখতে হয় টোটাল।
ঠিক আছে, নিচে লিখতে হয় টোটাল, তার সঙ্গে গুণ করতে হয় তোমার 360, 360, অ্যান্সার 40 দেওয়া রয়েছে। তাহলে এখানে যদি অ্যান্সার 40 থাকে তাহলে প্রথমে 2 দিয়ে কেটেছি, তাহলে এখানে আমাদের নিচে 720 হবে। 360 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 40, তো টোটাল 720 হবে। এবার হিসাব করে দেখবে এটা কত বেরায়। ঠিক আছে, ও দরকার নেই আমাদের, এখানে নেই যখন। মেইন হলো সবগুলোকে যোগ করো, টোটাল লেখো, তারপরে উপরে যেটা আছে সেটা লেখো। এবার আমরা জানি ত্রিভুজের কোণ হলো পুরোটা 360 ডিগ্রি, গুণ 360 করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, 35 নম্বর বলেছে একটি ব্যাংক বার্ষিক 9.4% হারে অর্ধবার্ষিক দেয় চক্রবৃদ্ধি সুদ প্রদান করে। একজন গ্রাহক প্রতি বছর 1 জানুয়ারি এবং 1 জুলাই প্রতিটি তারিখে এত টাকা জমা করেন। বছরের শেষে সুদের মাধ্যমে তিনি যে পরিমাণ উপার্জন করতেন তা হলো ড্যাশ। আচ্ছা, তো দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমার একটু টাইম টেকেন কোশ্চেন, তাও আমি সহজভাবে যেটা করা যায় করে দিচ্ছি। দেখো, রেট অফ ইন্টারেস্ট আমাদের যেহেতু অর্ধবার্ষিক বলেছে, বার্ষিক এত হলে অর্ধবার্ষিক হয়ে যাবে, এটার অর্ধেক 94 এর অর্ধেক হলো 47, মানে 4.7। ঠিক আছে, এখন জমা করছে কত জানুয়ারিতে 8716, এইটার উপরে প্রথমে 4.7% সুদ পাবে। ঠিক আছে, তো 4.7 দিয়ে এটাকে গুণ করব, তারপরে শতাংশের জন্য দশমিক বসিয়ে দেবো, হয়ে যাবে। তো 6 7 42 2 হাতে 4, 7 1 7 আর 4 11 1 হাতে 1, 7 7 49 আর 1 50 0 হাতে 5, 7 8 56 5 61, 4 দিয়ে করলে 4 6 24 4 হাতে 2, 4 7 28 2 30 0, 4 7 28, সরি 4 6 24 4 হাতে 2, 4 1 4 আর 2 6, 4 7 28 8 হাতে 2, 4 8 32 2 34। তো এখানে 2 4 আর 1 5, 6 8 আর 1 9, 6 আর 4 10 0, 3 আর 1 4। তো দেখো অলরেডি এক ঘর আগে দশমিক ছিল, এবার শতাংশের জন্য আরো 2 ঘর আগে দশমিক হবে, তার মানে 3 ঘর আগে এখানে দশমিক, তাহলে 409.652। এইটা আমাদের গেল প্রথম মূলধনের উপরে সুদ। এবার যেটা জানুয়ারিতে খাটিয়েছি, এটা ধরো জানুয়ারিতে খাটিয়েছি, তার উপরে সুদের উপরে আবার সুদ পাবো, তাই না? তাহলে এই যে সুদের উপরে একবার সুদ পাবো আমি, তো এখানে আমি এই মূলধনের উপরে 2 বার সুদ পাবো, কারণ অর্ধবার্ষিক, বছরে 2টো 6 মাস হয়। আর এবার প্রথম যে সুদ পেয়েছিলাম তার উপরে আবার আর একটা সুদ পাবো, সেটা হচ্ছে সুদের উপরে সুদ, কারণ চক্রবৃদ্ধি। তো এখন এর উপরে 4.7%। এটাকে আমি অপশনগুলো যদি দেখি, একদম তো ক্লোজে নেই যে 2 3 করে পার্থক্য, একটু ডিফারেন্স রয়েছে, তাই আমরা এখন সেকেন্ড টাইম যখন করব তখন এটাকে আসন্ন মানে নিয়ে নেব। ঠিক আছে, 409 কে যেহেতু 0.6 আছে, তাহলে এটাকে 410 ধরে নিচ্ছি আমি, আর 4.7 কে আমি 5 ধরে নিচ্ছি, তাহলে দুটোকেই বেশি নিয়েছি না আমি, দুটোকেই দেখো বেশি নিয়েছি। তাহলে বেশি যখন নিয়েছি, ঠিক আছে, এত এর 5% বার করি 410 এর, তো কত হবে তোমার 0 5 20, তো এত। এইবার শতাংশের জন্য 2 ঘর আগে দশমিক, তাহলে কত হচ্ছে 20.50। আমরা কি করলাম, আসন্ন মানে নিয়ে নিলাম এই দুটোকেই। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করি এই অবধি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এখন এই জায়গাটায় আমাদের যদি এবার পরে, এটা জানুয়ারিতে গেল, আর জুলাইতে যেটা বিনিয়োগ করছে সেটাও তো তোমার 8716, সেখানে তো তোমার একবারই সুদ পাবে, কারণ জুলাই থেকে বছরের শেষ হতে 6 মাসই হয়, তার মানে একবার সুদ পাবে, অর্থাৎ এই টাকাটাই সুদ পাবে। ঠিক আছে, 409.652 পাবে। তাহলে এখানে 2 বার, এখানে একবার, 3 বার, টোটাল 3 দিয়ে গুণ করে দেবো। গুণ করার সময় আমি একবারে 409 কে আমি কি করছি, 409 কে আমি 410 করে আমি 3 গুণ করে দিচ্ছি, তাহলে 3 0 0 3 1 3 3 4 12, 1230, তার সাথে এই 20.5, তাহলে 20 যোগ করে দিচ্ছি, 1230 আর 20 1250। এবার আমি প্রত্যেকবার দেখো এখানেও বেশি নিয়েছি আসন্ন মানে, এখানেও বেশি নিয়েছি, এখানেও বেশি নিয়েছি, তার মানে এর থেকে ছোট এবং কাছাকাছি যেটা সেটাই অ্যান্সার। তো এর থেকে ছোট এবং কাছাকাছি আছে 1248.2। ঠিক আছে, তো এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার হয়েছে। আর যদি তোমার বুঝতে অসুবিধা হয় স্কিপ করে যাবে, এই কোশ্চেনটা পরীক্ষার সময় সবার ফার্স্টে সবাইকে বলবো যে যখনই এই কোশ্চেনটা দেখবে প্রথমেই স্কিপ করে যাবে, মার্ক ফর রিভিউ করে দিয়ে পরের কোশ্চেনে চলে যাবে, শেষে টাইম থাকলে এটা করবে। ঠিক আছে,
আচ্ছা, তো এখানেই ক্লাসটা এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।